আমাদের গ্রামের একটা লোকের গল্প দিয়ে শুরু করি। লোকটা 10 বছর জেলে ছিল, 10-12 বছর জেলে ছিল, তারপরে গ্রামে ফিরেছে। গ্রামে ফেরার পরে কিছুদিন পরে শুনলাম লোকটা হাসপাতালে। কি হয়েছে? যে হাত পুরোটা কেটে গিয়েছে। কিভাবে কেটে গেল? লোকটা যখন জেলে ছিল 10 বছর ধরে, তার একটা স্বপ্ন ছিল যে একটা সময় মুক্ত বাতাসে ফিরে যাবে। যখন সে ফিরে যাবে তখন সে গিয়ে গ্রামে ধান মাড়াই করবে এবং গরুর লেজের মধ্যে মুচড় দিবে। এই স্বপ্ন দেখে দেখে সে দীর্ঘদিন জেলে ছিল। জেল থেকে যখন ফিরেছে গ্রামে ফিরে গিয়ে দেখছে এখন আর ধান মাড়াইয়ের জন্য গরু ব্যবহার করা হয় না, এখন ধান মাড়াইয়ের জন্য একটা মাড়াইয়ের যন্ত্র হয়ে গেছে। গ্রামের উঠানে উঠানে এখন সেই যন্ত্র দিয়ে ধান মাড়াই করা হয়। সে গরুর লেজ মনে করে ধান মাড়াইয়ের যন্ত্রের পেছনে মুড়া দিতে গিয়ে তার হাত কেটে ফেলেছে। এই হলো ঘটনা। গল্পটা মনে পড়লো আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে দেয়। 18 বছর আগে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তার আগে তিনি আরো আগে শিক্ষামন্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন ভদ্রলোক গরুর লেজ মুড়া দেওয়ার জন্য নকল বন্ধ করার শিক্ষামন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন। এতদিনে বাংলাদেশ এগিয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়েছে, এই জিনিসটা ওনার আর মনে নাই। এই জন্য দেখবেন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন নকল বন্ধ করতে হবে। এই ভদ্রলোক যেখানে যাকে পাচ্ছেন তাকেই শুধু বলছেন আর নকল চলবে না, আর নকল চলবে না। এই যে নকল চলবে না আর যুগে রয়ে যাওয়া শিক্ষামন্ত্রী আমাদের জন্য যে বিপদ সামনে ডেকে আনছেন সেটার অবতারণা করার জন্যই আজকে আমি এই ভিডিওটি করছি। সাধারণত আমি ব্যক্তি আক্রমণ করতে যাই না, ব্যক্তি আক্রমণ করি না, আপনারা জানেন যে, কিন্তু শিক্ষামন্ত্রীকে যদি এখনই লাগাম টেনে না ধরা হয় তাহলে দেশের আগামী ভবিষ্যৎ আরো অন্ধকার হয়ে যাবে বলেই আজকে আমাদেরকে কথা বলা শুরু করতে হয়েছে। সরকারের একেবারে শুরুতেই এই ধরনের কথা বলতে চাই না, অধিকাংশ মন্ত্রীরা এখনো পায়ের নিচে মাটি পান নাই, তাদেরকে সকলেই আমরা একটু নজরদারিতে মধ্যে রাখবো আগামীতে। কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রীকে নিয়ে বেশি বিপদ তৈরি হচ্ছে। এই বিপদটা যে তৈরি হচ্ছে এই কথাটি আমার মনে পড়লো একটা ভিডিও দেখে। আমরা দেখলাম শিক্ষামন্ত্রী ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে জাইমা রহমানের চাকর বাকর বানানোর শিক্ষা দিচ্ছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখেন নাই তাদের জন্য প্রথমে চলুন ভিডিওটি দেখে আসি। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জাইমা রহমানের সাথে নাকি? ওকে, কারবারটা দেখেছেন? দুনিয়ার সকল দেশের শিক্ষামন্ত্রী শিশুদেরকে গিয়ে উৎসাহিত করে বিজ্ঞানী হওয়ার জন্য, প্রযুক্তিবিদ হওয়ার জন্য, বা আরো বড় বড় কিছু হওয়ার জন্য, সমাজসেবক হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আর আমাদের শিক্ষামন্ত্রী আমাদের শিশুদেরকে গিয়ে উৎসাহিত করছেন তোমরা জাইমা রহমানের পিছনে স্লোগান দিয়ে যাবা। যেটা বর্তমান প্রজন্ম করছে আমরা দেখি, গাড়ির পিছনে এবং গাড়ির সামনে দৌড়ে দৌড়ে লাফিয়ে বেড়ানো হচ্ছে আমাদের এক শ্রেণীর ছাত্র নেতাদের। এই অবমাননার জীবন এরা দিচ্ছেন, এটাই তারা চেষ্টা করছে পরবর্তী প্রজন্মের মধ্যে দেওয়ার জন্য। এবং জাইমা রহমানের গাড়ির পিছনে এবং সামনে সেই দৌড়ানো নেতা আবিষ্কারের জন্য বর্তমান শিক্ষামন্ত্রী কাজ করে যাচ্ছেন। এবং তার সেই মুখস্থবিদ্যা আর নকল চলবে না। আমার নকল নিয়ে কোনো সমস্যা নাই ভাই, সমস্যা নাই এই কারণে নকল বন্ধ করে দেন, কিন্তু নকল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা নয়। নকল যারা করে, তারা নকল করে পাশ করে, তারা ভবিষ্যতে তেমন বড় কিছু হতে পারে না। আপনি নকল করে পাশ করা কোনো ছাত্রকে শুনবেন না বিশাল কিছু হয়ে গিয়েছে, খুব সামাজিকভাবে প্রতিষ্ঠিত তেমন কিছু হতে পারে না। হয়তো হ্যাঁ এমপি হয়, মন্ত্রী হয়, সেগুলো হতে পারে, কিন্তু ভালো জায়গায় তারা আসলে ওইভাবে যেতে পারে না। সুতরাং তাদেরকে আপনি বাদ দিয়ে দেন, তারা নকল করুক না করুক, কিন্তু যারা আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা আছে, যাদেরকে অনেক বেশি মেধা আছে এবং যাদের উপরে আমরা এই দেশটাকে ভবিষ্যতে ছাড়বো, তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার, কথা ভাবনা চিন্তা করার জন্য যে শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আমাদের, একবিংশ শতাব্দীর সেই শিক্ষা ব্যবস্থায় মিলন সাহেবের মতো লোকজন দিয়ে সম্ভব হবে না। আমি আশাবাদী হয়েছিলাম। তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন এবং তিনি গিয়ে কয়েকটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে। বাচ্চাদেরকে একটা তৃতীয় ভাষা শেখানোর জন্য উনি উৎসাহিত করেছেন। কিছু ভাষা শিক্ষা হবে, স্কুলগুলোতে মিউজিক থাকবে, এই জিনিসগুলো উনি অনেক ভাবনা চিন্তা করে করার প্রস্তাব করেছেন, কিন্তু এই শিক্ষামন্ত্রীকে দিয়ে সেটা হবে না।
আমরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশের শিক্ষার কিছু সংকট নিয়ে কথা বলছি না। বিগত সরকারের সময় শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা বিপ্লবী পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আয়োডিন কম খাওয়া জাতি সেটাকে নিতে পারে নাই। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম মূল দায়ী আমি করব শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশনকে, কারণ তারা জিনিসটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে নাই, প্রচার করতে পারে নাই। যার কারণে যে আধুনিক ব্যবস্থাটা ছিল ক্লাস ভিত্তিক লেখাপড়া করা, টিম ওয়ার্ক বিল্ড করা, ক্রিয়েটিভিটি চিন্তা করা বাচ্চাদেরকে, এই জিনিসগুলো যে আসলে কি পরিমাণ উপকারী এটা আসলে আমরা লোকজনকে বোঝাতে পারি নাই। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন ঢাকায় কিছু স্কুল আছে, ইন্টারন্যাশনাল স্কুলগুলো, যেমন ধরেন এআইএসডি, আইএসডি, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, আগা খান স্কুল, এই আইবি কারিকুলামের স্কুলগুলো যদি আপনি দেখেন, এই স্কুলগুলোর বেতন সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? এক একটা স্কুলের বেতন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা। না, সারা জীবনের জন্য না, সারা বছরের জন্য না, 2.5 থেকে 3 লাখ টাকা হচ্ছে মাসিক স্কুল ফি। সাধারণত বাংলাদেশের খুব প্রভাবশালী পরিবারগুলো বা যারা আর্থিকভাবে সচ্ছল তাদের বাচ্চারা সেখানে পড়ে থাকেন, এবং সাধারণত বিদেশি যারা বাংলাদেশে আসেন তারা সেখানে বাচ্চাদেরকে পড়িয়ে থাকেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই স্কুলগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয়, এই স্কুলগুলোতে কিন্তু তথাকথিত পরীক্ষা হয় না, কিন্তু তাদের ক্রিয়েটিভিটি ওইভাবে তৈরি করা হয়। তাদেরকে একটা বিষয় দিয়ে দেওয়া হয়, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তারা এটাকে নিয়ে গবেষণা করে, বাড়িতে এসে গবেষণা করে, তারপরে এটাকে নিয়ে রিপোর্ট লেখে। মানে একেবারে মৌলিক যে শিক্ষাটা তারা সেটা করে। বাংলাদেশে এটা করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশে এটা চেষ্টা করার ফলশ্রুতিতে যেটা হলো, পুরো বদনামটা শেখ হাসিনা সরকারের ঘাড়ে এসে পড়লো, এবং এক শ্রেণীর অভিভাবক এবং শিক্ষক নামদারি নেটওয়ার্ক এরা এটার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করে দিল। এরা প্রচার করা শুরু করলো, স্কুলে আলু ভাজা করতে শেখায়। ভাই, আলু ভাজা করা শেখার তো দোষের কিছু না, লাইফ স্কিল ডেভেলপমেন্টের একটা অংশ। স্কুলে আলু ভাজা করা শেখায়, তারপরে স্কুলে আলু ভর্তা শেখানোর জন্য পাঠাচ্ছে নাকি, আরে পরীক্ষা না হইলে। কারণ এই শ্রেণীর অভিভাবকদের মূল কাজই হচ্ছে গিয়ে কোচিং টু কোচিং বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করা, সাজেশন নেওয়া, পরীক্ষাতে মুখস্থ করে দিয়ে দেওয়া। বিশ্বাস করুন, এই বর্তমান শতাব্দীতে এসে এই শিক্ষা আমাদের আসলে খুব একটা কাজে লাগবে না। আমি যদি আমাদের উদাহরণের কথা বলি, আমরা যখন আমি একটা জেলা স্কুলের ছাত্র, এবং সেই স্কুলে স্যাররা খুব ভালো রেজাল্ট হতো আমাদের এসেতে। স্যাররা আমাদেরকে শিখিয়ে দিতেন, হয় এই ক্রপ গ্রুপের 3টা পড়বা। ক্রপ গ্রুপ কি? জুট, টি, রাইস, এই 3 রচনার একটা পড়বা, কারণ এসএসসিতে ক্রপ গ্রুপ থেকে একটা আসবে। অথবা জার্নি গ্রুপের 3টা পড়বা। এগুলো কি? জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস। আমরা মুখস্থ করে উগলে দিয়ে ইংরেজিতে খুব ভালো মার্ক পেয়েছি। মানে সব, আমার কথা বলছি না স্কুলের আমি খারাপ ছাত্র, বাট ভালো ছাত্ররা ভালো ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমাদের ইংরেজি শেখা হয় নাই। তারপরেও একটা সুবিধা ছিল, তখনকার শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু হইলেও লেখাপড়ার একটা চেষ্টা ছিল, কিন্তু এটা এইদিকে চলবে না। সো আমাদের এই যে সংকটের জায়গাটা তৈরি হচ্ছে, এইটাকে নিয়ে ডিল করাটা হচ্ছে শিক্ষামন্ত্রীর কাজ। তিনি এই কাজটা করছেন না। ভয়ঙ্কর একটা জিনিস আছে আমাদের দেশে, যেটা হচ্ছে স্কুল থেকে বাচ্চারা ঝরে পড়ার হার গত কয়েক বছরে প্রচণ্ড বেড়েছে। সাধারণত লেখাপড়ার যে ঊর্ধ্বগতিটা ছিল এটা নাই, এখন স্কুল থেকে ড্রপ আউট বেড়ে যাচ্ছে। এটার অনেক গবেষণা আছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে ওইসব ভারী ভারী কথা বলে মাথা ভারী করতে চাই না, গুগল করলে দেখে নেবেন। এবং অন্যদিকে যেটা হচ্ছে, আমাদের মাদ্রাসা শিক্ষায় প্রচুর বাচ্চারা চলে যাচ্ছে, ব্যাপক সংখ্যক লোকজন মাদ্রাসায় চলে যাচ্ছে। আমাকে ভুল বুঝবেন না, আমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে না, কিন্তু বর্তমান যুগে শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নিয়ে আমরা যদি লাখ লাখ তরুণ তরুণী তৈরি করি এই দেশের মধ্যে, তারা পরবর্তীতে দেশের অন্যান্য সেক্টরে কীভাবে লিডারশিপে আসবেন সেই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। এইখানে কাজ করার সুযোগ আছে, এইখানে কাজ করার সুযোগ আছে। কেন মাদ্রাসা শিক্ষার এত বিস্তার হচ্ছে? মানে মানুষের শিক্ষার আগ্রহের জায়গাটা তো কমে নাই, সেটা আছে। তাহলে ওইখানে কেন যাচ্ছে? আপনি দেখবেন ঢাকা শহরে যে ছোট ছোট অনেক ধরনের মাদ্রাসা তৈরি হচ্ছে, এগুলো এক ধরনের ডে কেয়ার সেন্টার হিসাবে কাজ করছে। কর্মজীবী শ্রমজীবী নারীরা তাদের বাচ্চাদেরকে ওইখানে দিয়ে নিশ্চিন্ত থাকেন, ওরা ওইখানে থাকে, ওইখানে পড়ে, তথাকথিত হোস্টেলের মধ্যে থাকে। এবং এই যে অন্যান্য ফ্যাক্টরগুলো যেগুলো এই শিক্ষা ব্যবস্থাকে বিস্তৃত করছে, সেটাকে সরকার ওইভাবে অ্যাড্রেস করছে না। কারণ এই যে শিশুরা, অপ্রাপ্তবয়স্ক শিশুরা বাইরে থাকছে, তাদেরকে যে শিক্ষকরা এখানের মধ্যে রাতে দিনে ডিল করে থাকেন, তারা শিশু নিরাপত্তা সম্পর্কে কতটুকু বুঝে থাকেন, যৌন সচেতনতা সম্পর্কে কতটুকু বুঝে থাকেন, শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সম্পর্কে কতটুকু বুঝে থাকেন, তাদের কি প্রশিক্ষণের ব্যবস্থা হবে, এই জিনিসগুলো কিন্তু এখন ডিল করার দরকার আছে। কিন্তু এটা আমরা করছি না, এবং না করার কারণে আপনি দেখবেন
এখন ব্যাপক সংখ্যক লোক সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, একটা রাগ। এটা শুধুমাত্র যে ফেসবুকের বট বাহিনী করে তা কিন্তু না, আপনি সামনে সামনে দেখুন লোকজন দ্রুত খেপে যায়, মানে এদের কোনো মানসিক বিকাশ আমরা করতে পারছি না। আমাদের একজন শিক্ষামন্ত্রী দরকার যিনি এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। যে কথাটা বলছিলাম একটু আগে, কিছু ভালো ভালো স্কুলের উদাহরণ দিচ্ছিলাম ঢাকার যেগুলোতে হয়। জাইমা রহমান প্রধানমন্ত্রীর কন্যা, তিনি কিন্তু এরকম একটা স্কুলে পড়েছেন যখন দেশে ছিলেন, আইএসডিতে পড়তেন, এবং তিনি পরবর্তীতে যুক্তরাজ্যে এসে বাকি লেখাপড়াটা করেছেন যখন বড় হয়েছেন, এবং আমার বিশ্বাস তিনি এই লেখাপড়ার গুরুত্বটা বুঝেন। তো এখন তাকে অন্যান্যভাবে ফোকাস না করে তাকে বরঞ্চ শিক্ষামন্ত্রী যদি বানিয়ে দেওয়া হয়, আমরা হয়তো কিছু না কিছু উপকার পেতে পারি। কিন্তু এই মিলন সাহেব মার্কার লোকজন, এই গরুর লেজ মুচড়ানো শিক্ষামন্ত্রী দিয়ে আসলে আমাদের কোনো উপকার হবে না। আমাদেরকে প্রথমে এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে, কেন বাচ্চারা স্কুলে যেতে চাচ্ছে না, স্কুলের কোয়ালিটি কীভাবে বাড়ানো যায়, শিক্ষাক্রম কীভাবে বাড়ানো যায়, শিক্ষার অবস্থাগুলো কীভাবে তৈরি করা যায়। এবং এইগুলো করতে গেলে তার পাল্টা কিছু জিনিস আসবে। ওই যে বললাম যে তথাকথিত দালাল নেটওয়ার্ক যারা, এরা এসে তথাকথিত অভিভাবক নাম দিয়ে আন্দোলন করবে, শিক্ষা করবে, সেগুলোকে ডিল করার ব্যাপার, যেটা আওয়ামী লীগ সিরিয়াসলি ফিল করেছে। আওয়ামী লীগ আরেকটা জিনিস সিরিয়াসলি ফিল করেছিল, হেফাজতে ইসলামীর কথা স্কুলের পাঠ্যপুস্তক পরিবর্তন করেছে। আপনি কোনোদিন শুনেছেন যে স্কুলের কোনো লোকের কথা, মাদ্রাসার কোনো পাঠ্যপুস্তকের উপরে কেউ সাহস করেছে পরিবর্তনের কথা বলতে? কিন্তু এই কাজগুলো হয়েছিল, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বাট এর আগে যেটা ছিল, আমাদের স্কুলের বাচ্চাদেরকে বই দেওয়ার একটা ব্যাপার ছিল। 1 তারিখে একটা বই উৎসব হতো দেশের মধ্যে, যেটা ডক্টর ইউনূস এসে ফেল করেছে, এবং ফেল করে লম্বা লম্বা কথা বলেছে। আমরা ওই 1.5-2 বছর ভুলে যেতে চাই। এই জঘন্য কুৎসিত শাসন ব্যবস্থাকে যত দ্রুত আমাদের মানসপট থেকে, স্মৃতিপট থেকে সরিয়ে ফেলতে পারবো, আমরা মানসিকভাবে তত সুস্থ থাকবো। এরা যে শুধু এখন হামের টিকা বন্ধ করে বাচ্চা মারতেছে তা কিন্তু না, এরা কিন্তু বাংলাদেশের লেখাপড়া 12টা বাজানোর জন্য যা যা করা তা করছিল। আপনাদের মনে আছে, প্রথমবার তো বোধহয় কয়েক মাস বই দিতে পারলো না, পরবর্তীতে এইবার বই দিয়ে গেছে কিনা না আমি জানি না, ফলো করি নাই। আপনারা যারা অভিভাবক আছেন তারা বলতে পারবেন। কিন্তু ওই প্রসঙ্গ যদি বাদ দিই, সিরিয়াস শিক্ষার প্রয়োজন আছে। এবং তারেক রহমানের যে মন্ত্রীরা ফেল করতে যাচ্ছেন বা করবেন বলে আমরা আশঙ্কা করছি, তার মধ্যে নাম্বার 1 মিলন সাহেব। মিলন সাহেবকে বয়স হয়ে গিয়েছে, ওনাকে একটু বিশ্রামে পাঠিয়ে দেন। কারণ হচ্ছে শিক্ষাকে নিয়ে আসলে ছেলেখেলা করার কোনো সুযোগ নাই। এবং আমার বাচ্চা, সাধারণ মানুষের বাচ্চা, জাইমা রহমানের গাড়ির সামনে এবং পিছনে স্লোগান দেওয়ার জন্য জন্ম হচ্ছে যারা ভাবে, তাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে না রাখতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের প্রজন্ম তো গেছে, আমাদের প্রজন্ম বলতে একেবারে জাজেসার স্টেপ ডাউন, জাজেসার ডাটা স্টেপ ডাউন টাইপের লেখাপড়া তো আমরা দেখতেই পাচ্ছি। এই লেখাপড়ার বাইরে গিয়ে পরবর্তী প্রজন্মকে যদি বিশ্বের সাথে তাল মেলানো একটা শিক্ষা ব্যবস্থা আমরা দিতে না পারি, তাহলে এই জাতি কতদিন টিকে থাকবে সেই আশঙ্কা কিন্তু আমার মনে প্রায় জাগে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। কথা হবে অন্য প্রসঙ্গ নিয়ে অন্যদিন।